মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের 43 নং ক্লাসে আজকে কিন্তু ক্লাস 12-এর 43 নং ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করছি পঞ্চম অধ্যায়ের অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, সংক্ষিপ্ত টিকা লেখো চারিপদ গঠিত দোষ। এইভাবে এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু আসবে 4 মার্কসে, 4 মার্কের প্রশ্ন। এই প্রশ্নটি এভাবে আসতে পারে ডাইরেক্ট, সংক্ষিপ্ত টিকা লেখো চারিপদ গঠিত দোষ, অথবা এই প্রশ্নটি দেখা গেল যে তোমাদের বৈধতা বিচার করতে দিল, সেখানে বলা থাকলো যে বৈধতা বিচার করো, সেখানে এই অংশটুকু তুলে দেওয়া হলো। এই অংশটুকু তুলে দিলে এবং তোমাকে বৈধতা বিচার করতে হবে। তাহলে আমি যদি চারিপদ গঠিত দোষটা শিখি তাহলে আমি দুদিক থেকে প্রফিট হতে পারবো। কিভাবে? যদি আমার সংক্ষিপ্ত টিকা লেখো আসে তাহলে আমি যেমন লিখতে পারবো, ঠিক তেমনিভাবে আমাকে যে অংশটি শিখতে হবেই সেটি হলো বৈধতা বিচার। সেই বৈধতা বিচারের যে বিচারটি আমাকে লিখতে হবে, সেই বিচারটিও কিন্তু আমি এই অংশ থেকে শিখে যাব। তাহলে আমি যদি এই চারিপদ গঠিত দোষের সংক্ষিপ্ত টিকা লিখি, আমরা দুদিক থেকে লাভবান হব। 1, বৈধতা বিচার আসলে করতে পারবো। 2, সংক্ষিপ্ত টিকা যদি আসে তাহলেও কিন্তু আমি লিখতে পারবো। বোঝা গেল ব্যাপারটি? এখন আমরা জানবো যে এই প্রশ্নটি এই যে প্রশ্নটি 4-এর অথবা এই প্রশ্নটি কোথায় থাকবে। তোমাদের দুটো কোশ্চেন থাকবে, তার একটি হচ্ছে পার্ট এর কোশ্চেন, একটি হলো পার্ট বি এর কোশ্চেন। পার্ট এর কোশ্চেনে কিন্তু বড় কোশ্চেনগুলো থাকবে। সেই পার্ট এর 1-এর যে সিদাক থাকবে, খুব ভালো করে শুনে নেবে। এই যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আসবে পার্ট এর 1-এর সিদাগের, অথবা তারা সিদাকে কি থাকবে? সিদাকে থাকবে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো। এই প্রশ্নটি থাকার পর তার নিচে থাকবে অথবা। অথবাতে সেখানে আবার দুটো টিকা থাকবে, বা একটি টিকা থাকে তার সঙ্গে একটি প্রমাণ থাকবে, সেখানে থাকবে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমাদের পার্ট এর কোশ্চেনটি তোমরা একটু দেখে নাও, সেখানে তোমরা দেখতে পাবে। আর যদি না হয় তাহলে দেখবে আমি কিছু এখানে মডেল সেট করে এইগুলো আলাদাভাবে দিয়েছি, সেখানেও তোমরা এগুলো পেয়ে যাবে। আবার তোমাদের কোশ্চেনটি আবার আমি আপলোড করে দেবো, তোমরা সেখানেও পাবে। ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখতে থাকো, সব পাবে। আমরা এবার একটু দেখে নিই যে প্রশ্নটি যদি আসে আমরা কিভাবে লিখব। আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি যে এই অধ্যায় থেকে নিরপেক্ষ ন্যায়ের যে 10টি নিয়ম রয়েছে তার মধ্যে আমাদেরকে মুখস্থ করতে হবে 4টি নিয়ম। কোন নিয়ম সেটা? প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম, প্রথম, দ্বিতীয়, ভুল বললাম, দ্বিতীয় দরকার নেই, প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই 10টা নিয়মের মধ্যে যদি তুমি 4টে নিয়ম মুখস্থ করতে পারো তাহলে এই অধ্যায়ের যে ফুল মার্কস 8 মার্কস, সেই 8 মার্কস কিন্তু তুমি পাবে, 1ও কম পাবে না। আমি যেভাবে লিখছি, যেভাবে এখানে বিচার লিখে দিচ্ছি সেইভাবে লেখো। দেখবে তোমাদের এক্সামিনেশনের যে অ্যান্সার স্ক্রিপ্টটি আসে এক্সামিনারদের কাছে বা আমাদের কাছে, সেখানে যে পয়েন্ট তোমাদেরকে চাওয়া হয় সেটা কিন্তু এখানে সম্পূর্ণরূপেই দেওয়া হয়েছে। সেই পয়েন্টগুলোকে বেস করে আমি এখানে তুলে ধরেছি যাতে তুমি ফুল মার্কসটি পাও। এবার আমরা একবার একটু দেখে নেব যে কিভাবে লিখব। এই টিকা আসলে প্রথমেই তোমাকে দিতে হবে সংজ্ঞা। সংজ্ঞা কার সংজ্ঞা? অর্থাৎ চারিপদ গঠিত দোষের সংজ্ঞা বা চারিপদ গঠিত দোষ কাকে বলে, আমাকে কিন্তু প্রথম সেই কথাটিকেই লিখতে হবে। আর এই সংজ্ঞাটি তৈরি করা সম্ভব যদি তুমি ওই যে 4টি নিয়ম বলেছি, ওই 4টি নিয়ম যদি মুখস্থ থাকে, দেখবে সেই তার মধ্যে যে কোনো একটা নিয়ম এখানে লেখা রয়েছে। আর সেই নিয়মের একটা নিয়ম লিখে আমি লিখে দিয়েছি, এই নিয়ম লঙ্ঘন করলেই চারিপদ গঠিত দোষ। তাহলে আমি দেখি একটু কোন নিয়ম এটি। একদম দেখো, প্রথম নিয়ম, ফার্স্ট, নিরপেক্ষ ন্যায়ের যে প্রথম নিয়ম, সেই প্রথম নিয়মই হচ্ছে এটা। কি বলা ছিল প্রথম নিয়ম? সেখানে বলা ছিল প্রতিটি ন্যায় অনুমানে
তিনটি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। এটা ছিল নিয়ম। তাহলে প্রথম নিয়ম আমাদের ছিল এটা। এই নিয়ম শুধু এই কথাটুকু যুক্ত করে দেবো এই নিয়মটির সাথে, এই নিয়ম লঙ্ঘন করলেই যে দোষ হয় তার নাম হলো চারিপদ গঠিত দোষ। আর একবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, কি বললাম আমি, যে এই অধ্যায়ে থেকে আমি নিরপেক্ষ ন্যায়ের কেবলমাত্র 4টি নিয়ম আছে, 4টি নিয়ম পড়ব। সেই 4টে নিয়মের মধ্যে আমরা সেখানে 5খানা দোষ তৈরি হয়েছে, সেগুলো আমি আলোচনা করব। আমি এইটা দেখো, প্রথম যে নিয়মটা, সেই প্রথম নিয়মটাই পরে তৈরি হয় চারিপদ গঠিত দোষ। তাহলে প্রথম নিয়মটা কি ছিল? যে প্রতিটি ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। তার সঙ্গে লিখে দেব এই নিয়ম লঙ্ঘন করলে যে দোষ ঘটে তার নামই চারিপদ গঠিত দোষ। আমার তৈরি হলো কিন্তু এখান থেকে এইটার সংজ্ঞা। তাহলে আমার সংজ্ঞা তৈরি হলো। এবার সংজ্ঞা তৈরি হওয়ার পর আমাকে দিতে হবে একটা উদাহরণ। তোমাদের আমি কিন্তু এর আগে একটা কথা বলেছিলাম যে আমি অধ্যায় থেকে একটি উদাহরণ দেব, তোমরা সেই উদাহরণ থেকে যে কোনো দোষের উদাহরণ তৈরি করতে পারবে। সেটা কিভাবে করতে হবে সেটা আমি এর পরবর্তীতে ক্লাসে এগুলো করে করে আরও দেখাবো, যে একটা উদাহরণ থেকে কিভাবে যে দোষ আসুক না কেন তৈরি করা সম্ভব। যদি না পারো, যদি মুখস্থ করতে পারো, তাহলে এইভাবে মনে রাখবে। দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, যেমন অমল বিমলের বন্ধু, কেননা কমল বিমলের বন্ধু এবং অমল কমলের বন্ধু। আমি কি করলাম, উদাহরণটা লিখলাম যেমন দিয়ে। তাহলে ফার্স্টে কি দিয়েছি, সংজ্ঞা। কার সংজ্ঞা? চারিপদ গঠিত দোষের সংজ্ঞা, বা চারিপদ গঠিত দোষ কাকে বলে। তারপর কি দেব, চারিপদ গঠিত দোষের উদাহরণ দেব। নেক্সট থার্ড স্টেপে আমি কি করব, এইটাকে সাজাবো। আর এই সাজানোটা তো তোমাদের আমি আগেই শিখিয়েছি যে কিভাবে এটাকে সাজাতে হয়। কিভাবে সাজাতে হয় সেটা আমি বলে দিয়েছি এখানে। তোমরা এটা লিখতে পারলে লিখবে, না হলে লিখবে না। কিন্তু এর আগে যেটা, সেই অতএব চিহ্নটা তোমরা দিয়ে দেবে এখানে। অতএব চিহ্নটা দিলে তোমাদের সুবিধা হবে, তাই তোমরা এখানে অতএব চিহ্নটা দিয়ে দেবে। আর এখানে পাশ দিয়ে লিখে দেবে যদি পারো প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, আর শেষে লিখে দেবে হেতুবাক্য, সিদ্ধান্ত বাক্য। আবার বলছি, প্রথমটার পাশে লিখবে প্রধান আশ্রয় বাক্য, পরেরটার পাশে লিখবে অপ্রধান আশ্রয় বাক্য, আর শেষেরটার পাশে লিখবে সিদ্ধান্ত বাক্য। লিখলে, লেখার পর তারপর তোমাকে এইটুকের থেকে দেখতে হবে কোন বাক্যটি সিদ্ধান্ত হয়। এই কোন বাক্যটি সিদ্ধান্ত হয় এই প্রশ্নের মধ্যে, সেটা আমি কি করে বুঝতে পারবো? আমাকে দেখতে হবে এর মধ্যে সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি আছে সেটা ধরে। বলো দেখি, সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি? এখানে সিদ্ধান্ত নির্দেশক শব্দ হলো কেননা। এরকম আর কি কি সিদ্ধান্ত নির্দেশক শব্দ আছে? কারণ, কেননা, যেহেতু। এই যে 3টি সিদ্ধান্ত নির্দেশক শব্দ, এই 3টি সিদ্ধান্ত নির্দেশক শব্দ থাকলে এর আগের বাক্যটি হবে সিদ্ধান্ত। তাহলে এর আগের বাক্যটি কি আছে এখানে? অমল বিমলের বন্ধু। আর একবার একটু বলে দেই, কি সিদ্ধান্ত নির্দেশক শব্দ এখানে? কেননা। কেননার কোন বাক্যটা সিদ্ধান্ত হয়? আগের বাক্যটা সিদ্ধান্ত হয়। আর কোন কোন শব্দ আছে যার আগের বাক্য সিদ্ধান্ত হয়? কারণ, আর কি, যেহেতু। তাহলে 3টি শব্দ আমাদের মনে রাখতে হবে, কারণ, কেননা, যেহেতু। এর আগের বাক্য সিদ্ধান্ত হয়। আর পরের বাক্য সিদ্ধান্ত হয় কোনগুলোর, সেগুলো তোমরা একটু জেনে রাখো। সুতরাং, অতএব, তাই, সেহেতু, এর পরের বাক্য সিদ্ধান্ত হবে। আমরা সেটা নিয়ে এখানে আলোচনা করছি না, আমরা শুধু এইটুক জেনে রাখি যে আগের বাক্য সিদ্ধান্ত হয় হচ্ছে কারণ, কেননা, যেহেতু। তাহলে এর আগের বাক্য সিদ্ধান্ত, অতএব এই বাক্যটি সিদ্ধান্ত। অমল কি? অমল বিমলের বন্ধু, এটুকু হবে সিদ্ধান্ত। এবার আমার এটাকে বচনে কনভার্ট করতে হবে। কোন বচন করব? দেখো তো এটার মধ্যে হয় আছে না নয় আছে? হয়ও নেই, নয়ও নেই। এরকম যদি বাক্য হয় সেক্ষেত্রে তোমরা ধরে নেবে যে এক্ষেত্রে নয় আছে, ভুল বললাম, হয় আছে। সেক্ষেত্রে কি বললাম?
যদি কোনো সংযোজক না থাকে তাহলে ধরে নেব সেক্ষেত্রে হয় আছে। আর হয় থাকলে কোন কোন বচন হবে? এ এবং আই। এক্ষেত্রে অমল বিমলের বন্ধু, এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে অমল হয় বিমলের বন্ধু। আমরা যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলি সেক্ষেত্রে সেটাকে করবে তোমরা এ বচন। তাই এই বচনটিকে তোমরা এ বচনে কনভার্ট করে সিদ্ধান্ততে লিখবে। দেখো এখানে লেখা হচ্ছে অমল হয় বিমলের বন্ধু লেখা আছে। এবার এই বাক্যটি লেখার পর আমরা দেখব এই বাক্যটির উদ্দেশ্য স্থানে কি আছে। কি আছে উদ্দেশ্য স্থানে? অমল। এই অমল যে বাক্যে আমরা দেখব সেইটা লিখব কিন্তু এই অপ্রধান আশ্রয় বাক্যে, অর্থাৎ এর উপরের বাক্যে। তাহলে আমরা এই বাক্যটা আমাদের লেখা হয়ে গেছে। লেখার পর আমরা কি দেখব যে অমল কোন বাক্যে আছে। খোঁজো, এখানে দেখো, এখানে আছে অমল। অমল হয় কমলের বন্ধু। আর এই বাক্যটি কোথায় লিখব না, এই যে আমি যে বাক্যটা লিখেছি ঠিক এর উপরে লিখব, এর উপরে লিখব ওই বাক্যটি। তাহলে এর উপরে আমরা লিখে দিলাম অমল হয় কমলের বন্ধু। এই দুটো বাক্য লেখার পর আরেকটি বাক্য পড়ে আছে আমার, সেইটা এখানে লিখতে হবে, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে লিখব। কোন বাক্যটি পড়ে রয়েছে না কমল বিমলের বন্ধু। আমরা এটা বুঝতে পারলাম কিভাবে সাজাবো। কমপ্লিট হলো সাজানোটা। আরেকবার তবু আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আমি কি দেখব? সিদ্ধান্ত নির্দেশক শব্দ। এখানে সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি? কেননা। কেননার কোন বাক্য সিদ্ধান্ত হবে? আগের বাক্য সিদ্ধান্ত হবে। আগের বাক্য কি আছে? অমল বিমলের বন্ধু। তাই আমি লিখলাম অমল হয় বিমলের বন্ধু। নির্দিষ্ট করে বলেছে তাই এটি করেছি এ বচন, অমল হয় বিমলের বন্ধু। এরপরে দেখব এই বাক্যটির উদ্দেশ্য স্থানে যেটা রয়েছে অমল, সেই অমল যে বাক্যে রয়েছে সেই বাক্যটি হবে ঠিক এর উপরে। তাহলে আর কোন বাক্য রয়েছে? অমল কমলের বন্ধু এখানে রয়েছে, তাই এই বাক্যটি লিখলাম ঠিক এর উপরের বাক্য। আর তো একটা বাক্য বাকি রয়েছে, সেই বাক্যটা লিখব ওর উপরে, অর্থাৎ একদম প্রথম বাক্য লিখবো ওটা, অর্থাৎ কমল হয় বিমলের বন্ধু লিখেছি। লেখার পর আমাকে কিন্তু এটাকে একটু সাজাতে হবে, আকার তৈরি করব আমরা। আকার যদি তৈরি করি তাহলে আমরা কিভাবে ধরব? একদম সিদ্ধান্তের শুরুতে যেটা থাকবে এইটা হলো উদ্দেশ্য ধরব। এইটাকে উদ্দেশ্যর ইংরেজি সাবজেক্ট, তার প্রথম অক্ষর এস। তাই এই দেখো সিদ্ধান্ত বাক্যের এখানে শুরুতে আমরা লিখলাম এস। আর তোমরা এই অতএব চিহ্নটা এখানেও দিয়ে দেবে। আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি অতএব চিহ্ন। তাহলে এখানে অতএব চিহ্নটা দিলাম, অতএব চিহ্ন দিয়ে লিখলাম। এখানে সকল ছিল না, তাহলে এ বচন দিয়ে অমলের পরিবর্তে কি লিখলাম? এস। এস। তারপরে কি আছে? হয় লিখেছি হয়। বিমলের বন্ধু, এটা তো প্রেডিকেট, বিধেয়, তাই আমি বিধেয়র ইংরেজি প্রেডিকেট তার পিঠে এখানে লিখলাম। এবার একটু খেয়াল করো তো, অমলকে কি ধরেছিলাম? এস, তাহলে এখানে এস হলো। হয় M2, M2 কেন লিখেছি? এখানে হেতুপদ দুটো, এখানে কিন্তু কি কি? একটা হলো, একটা হচ্ছে কমল, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা হবে তোমার, এইটা হবে M1। এক মিনিট, আর এটা হবে পি। তাহলে আমরা একবার একটু দেখে নিই কি দেখতে পাচ্ছি এখানে না, সিদ্ধান্ত বাক্যের শুরুতে যেটা থাকবে সেটা হলো উদ্দেশ্য, এস লিখলাম। বিধেয় স্থানে যেটা আছে সেটা প্রেডিকেট, পি লিখেছি। এবার অমল, অমলের পরিবর্তে আমরা এস ধরেছিলাম, যেহেতু এটা উদ্দেশ্য তাই উপরে অমল রয়েছে তাই এখানে এস লিখব। হয় M2, অর্থাৎ উপরের এই কমল, এটা কমলের বন্ধু, তাহলে এই যে অমল এটা এস লিখেছি। আর বিমলের বন্ধু তো পি ধরেছিলাম, তাহলে এই বিমলের বন্ধুটা পি, এখানে পি লিখলাম। আমার তিনটে পদের মধ্যে দুটো হয়েছে, দেখো কি কি? এই উদ্দেশ্য পদটাকে বলা হয় পক্ষপদ, তাহলে আমি পক্ষপদ দুটো পেয়েছি। বিধেয়টাকে বলা হয় সাধ্যপদ, সাধ্যপদ দুটো পেয়েছি। আর দেখো এই হেতুপদটা কিন্তু দুরকম, দেখো এই উদ্দেশ্য পদ দুটো এক, অমল অমল। দেখো এখানে বিধেয় পদ অর্থাৎ সাধ্যপদ দুটো সেম,
কিন্তু খেয়াল করে এখানে হেতুপদ দুটো কিন্তু ভিন্ন, তাই আমরা এটাকে ধরেছি M1, এটাকে ধরেছি M2। তাহলে হেতুপদ দুটো হলো, কিন্তু ন্যায় নিয়ম অনুসারে এই তিনটে পদ, তার মধ্যে প্রত্যেকটা পদ দুবার করে ব্যবহার হবে। কিন্তু এখানে দেখো এই দুবার করে সেম হয়েছে, কিন্তু এই পদটি এখানে কিন্তু দুটো পদ, হেতুপদ দুটো দুরকম। অমল অমল একই রকম, বিমলের বন্ধু বিমল বন্ধু একই রকম, কিন্তু কমল কমলের বন্ধু, এখানে হেতুপদ দুটো দুরকম হওয়ার জন্য পদ তৈরি হয়ে গেল টোটাল 4টি। আর এই হেতুপদ দুরকম থাকার জন্য কিন্তু এখান থেকে এর থেকে আমরা সংস্থান তৈরি করতে পারিনি। যদি হেতুপদ দুটোই M হতো তাহলে কিন্তু সংস্থান হতো। তাহলে আমরা লিখলাম, কি লিখেছি? দোষ। পদ তাহলে কটা পেলাম? 4খানা। 4খানা পদ পাওয়ার জন্যে দোষটার নাম হয়ে গেল চারিপদ গঠিত দোষ। এবার আমরা দেখছি সংস্থান। সংস্থান কিন্তু এখানে হয় না। কেন সংস্থান হলো না? না, যেহেতু হেতুপদ দুটো দুরকম বা ভিন্ন। মূর্তি 3টে বচনী এ, তাই মূর্তি হলো এ এ এ। এর আমি বিচার লিখব আগের মতন করে। কি লিখলাম? উপরিক্ত নিরপেক্ষ ন্যায় অনুমানটি অবৈধ। আমরা উপরের ওই নিরপেক্ষ ন্যায়টা অবৈধ বললাম। কেন অবৈধ হলো? বৈধ কখনো হয় আর অবৈধ কখনো হয়। যদি একটা ন্যায়ের নিয়ম মেনে চলে তাহলে সেটা বৈধ হয়, যদি ন্যায়ের নিয়ম না মেনে চলে তাহলে অবৈধ হয়। দেখো তো এক্ষেত্রে ন্যায়ের নিয়মটা মানেনি। কিভাবে মানেনি? না, ন্যায় নিয়মে বলা রয়েছে প্রতিটি ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। কিন্তু এখানে পদ কটা রয়েছে? 4টি পদ। এই 4টি পদের মধ্যে একটা পদ হলো, একটা পদ কি দেখে নাও, অমল। একটা পদ বিমল, আরেকটা পদ হচ্ছে কমল। 4 নম্বর পদটি হচ্ছে কমলের বন্ধু। তাহলে 3টের বেশি পদ রয়েছে না? নিয়ম মানেনি। নিয়ম মানেনি বলে দোষ হয়েছে, সেই কথাটাই আমি এখানে লিখেছি। কেননা ন্যায়ের প্রথম নিয়ম অনুসারে প্রতিটি ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশি নয় কমও নয়। কিন্তু এক্ষেত্রে কি রয়েছে? 3টির অধিক পদ রয়েছে। এবার সেই অধিক পদগুলো কি কি আমি সেইগুলো একবার এখানে একটু লিখে দিয়েছি, সেগুলো একটু দেখে নাও। সেগুলো কি কি? সেই পদগুলো হলো অমল, বিমলের বন্ধু, কমলের বন্ধু, কমল। এই পোর্শনটাই যেটুকু আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে, এইটা একটু দেখো। এটা কিন্তু নিয়মের ব্যাখ্যা। তাহলে আমি প্রথমে নিয়মটা লিখলাম। নিয়মটা কি বললাম? যে প্রতিটি ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশি নয় কমও নয়। এখানে কি বললাম? কিন্তু এখানে কি রয়েছে? 3টির বেশি পদ রয়েছে, সেই পদগুলোকে বলে দিলাম। আর এই 3টির বেশি পদ থাকার জন্যই এক্ষেত্রে কি হয়েছে? নিয়ম লঙ্ঘন করেছে, তাই দোষ ঘটেছে। দেখো কোনো আসল কিন্তু আমার মেন কথা হচ্ছে নিয়ম, যে প্রতিটি ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশি নয় কমও নয়। এক্ষেত্রে কি হয়েছে? কটা পদ রয়েছে? 3টির বেশি পদ রয়েছে। 3টের বেশি পদ থাকার জন্য নিয়ম লঙ্ঘন করেছে, তাই চারিপদ গঠিত দোষ ঘটেছে। এটা তো আমরা দোষের কথা বললাম। এখন আমাদের কিন্তু আরও দুটো পয়েন্টের কথা বলতে হবে। সেটি কি? এই সংস্থান হয়নি কেন সেটা তোমাকে বলতে হবে, আর মূর্তিটা কেন এ এ হলো সেটা বলতে হবে। তাহলে সংস্থান কেন হলো না? এখানে আমরা বলবো সংস্থান হয়নি এই কারণের জন্যই। দেখো এখানে লিখে রেখেছি, এক্ষেত্রে যেহেতু হেতুপদ প্রধান আর অপ্রধান হেতুবাক্যে ভিন্ন, সেহেতু সংস্থান নির্ণয় করা সম্ভব হয়নি। এবার আমাকে বলতে হবে মূর্তিগুলো কি? আর ন্যায়ের বচনগুলোর গুণ পরিমাণ অনুসারে আর ন্যায়ের মূর্তি হয়েছে কি? এ এ এ। তাহলে আমরা জানলাম এখানে কিভাবে আসলে কিভাবে লিখতে হবে। তোমরা কিন্তু যে কোনো একটা বিচার মুখস্থ করবে। ওই যে 5টি দোষ থাকবে 4টি নিয়মের উপরে বেস করে, তার মধ্যে যে কোনো একটা দোষ মুখস্থ করলেই আর বাদবাকি 4টি দোষ তোমরা লিখতে পারবে। যে কোনো একটা দোষ মুখস্থ করো, নয় নন্যার্থক হোক, নয় চারিপদ গঠিত দোষ হোক, একটা দোষ মুখস্থ করলেই 4খানা দোষ আমরা লিখতে পারবো। আর কিভাবে লিখতে পারবে আমি দেখবে সেগুলো আগে আমি করিয়ে নিই, তারপরে দেখবে আমি এমন একটা এখানে স্ট্রাকচার করে দেব বা এখানে একটা ফরম্যাট করে দেব। এই আমার ক্লাসগুলো হওয়ার পরে সেই ফরম্যাটে শুধু তুমি বসিয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেই ফরম্যাটে বসাবে, যে দোষ আসুক না কেন ওই ফরম্যাটে বসিয়ে দেবে, বিচার কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শুধু একটা ফরম্যাট
তোমাকে মনে রাখতে হবে সেই ফরম্যাটে এইগুলো বসিয়ে দাও, অটোমেটিক বিচার লেখা কমপ্লিট হবে। আর একটা উদাহরণ করিয়েছি, সেই উদাহরণ দিয়ে যে উদাহরণই আসুক না কেন, যে দোষ আসুক না কেন, ওইটা থেকে তোমরা তৈরি করবে। সেটাও আমি একটি ক্লাসে ওই ফরম্যাট তৈরি করা, যে কোনো দোষের বিচার লেখার, আর এই যে তোমার উদাহরণ কিভাবে তৈরি করতে হয়, একটা উদাহরণ থেকে যে কোনো দোষের সেটাও শিখিয়ে দেব। আমি আলোচনা করলাম আজকের একটি গুরুত্বপূর্ণ টিকা নিয়ে। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, কেননা তোমরা দেখতে পেরেছো যে এটা এর আগে 2015 সালে এসেছে, 2017 সালে এসেছে, আরও অনেক ইয়ারে এসেছে। তাই তোমরা খুব ভালো করে দেখবে, খুব যত্ন সহকারে দেখবে। থ্যাংক ইউ সবাইকে। সুস্থ থেকো, ভালো থাকবে, সাবধানে থাকবে।